হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। ৪ জুলাই প্রাণ গেল আরো ৭ শিশুর। সন্তানহারা পরিবারগুলোতে শুধুই হাহাকার। আইসিইউ যারা ঢুকায় তারে আর জীবিত বাড়ি করে না। লাখ খানিকের মতো টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও তো আমরা আমাদের নাতিনকে বাঁচাতে পারি না। আমার মেয়ের কথা মিশার সামনে আনতেই পারি না। আমার খুব কষ্ট একটা মেয়ে। কত কষ্ট পাইলে, ও ছোট মানুষ, এত কষ্ট কে পাইলে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা। মাদারীপুরে বিভিন্ন স্থানে মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ ইজি বাইকের স্ট্যান্ড। বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। সিএনজি গুলি পটকেরা পিছনে ডানে বাই দেখে না, পটকেরা গাড়িতে ঘুরান দেয়। প্রতিদিন একটা রিক্সে থাকি সবাই যে এখানে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হইতে আছে। সারাদিন রিক্সে থাকি, আর আমাকে সাইডে যদি রাস্তা থাকতো তাহলে তবে আমরা মেন রাস্তায় উঠতাম না। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। হামের উপসর্গে ২৪ ঘন্টায় ৪ জেলায় প্রাণ গেছে আরও ৭ শিশুর। এরই মধ্যে সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর এই নিয়ে সিলেটে প্রাণ গেল ৩১ জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগে ভর্তি হয়েছেন ৯২ জন। মোট চিকিৎসাধীন ২৯৭ জন। ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে মারা গেছে ২ শিশু। হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন। বরিশালে প্রাণ গেছে আরও ১ শিশুর। কুমিল্লাতেও হামের উপসর্গে মারা গেছে ১ জন। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামে মৃত্যু না থামায় অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। সিলেটে হামের পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। আমাদের সহকর্মী নাবিল হোসেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। নাবিল, শিশু মৃত্যু তো থামছেই না, কি বলছেন চিকিৎসকরা এবং যে সকল রোগীরা ভর্তি হয়েছেন তারা ঠিকঠাক মতো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা? মারফি, মৃত্যুর যে মিছিল, সেই মিছিল আসলে থামছেই না এবং প্রতিদিন নতুন করে শিশুরা, এই যে ফুলের মতো শিশুরা, তারা মৃত্যুর মিছিলে নাম লিখাচ্ছে এবং এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, যেই হাসপাতালে প্রধানত হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুরা এখানে ভর্তি আছেন। সেই হাসপাতালের শয্যা সংখ্যা ১০০, সেখানে আজকে সকাল পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১১০। হামের এই রোগীর চাপ কমাতে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজে হাসপাতালে একটি ওয়ার্ড হামের জন্য ডেডিকেটেড করে রাখা হয়েছিল। সেখানেও আসলে শয্যার চাইতে রোগীর সংখ্যা বেশি। ফলে আপনি যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন যে ঠিকঠাক চিকিৎসা পাচ্ছেন কিনা, হয়তো চিকিৎসক, নার্সরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তারপরেও যেহেতু শয্যার চাইতে রোগীর সংখ্যা বেশি এবং বেশিরভাগ রোগীরা শিশু, ফলে হয়তো একদম সবচেয়ে ভালো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এত বেশি রোগী প্রতিদিনই আসলে আসছে এবং প্রতিদিন যে পরিমাণ ছুটি হচ্ছে তাতে দ্বিগুণ রোগী কিন্তু এই হাসপাতালে হাম বা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। এবং হাসপাতালের আইসিইউ বলেন, হাসপাতালে পিআইসিইউ বলেন বা অন্যান্য জরুরি যে ওয়ার্ডগুলো, প্রতিটি ওয়ার্ডের শয্যাগুলোই কিন্তু এখন পরিপূর্ণ। ফলে যদি কোনো রোগীর এখন অবস্থা সংকটাপন্ন হয়, তাকে যে সাথে সাথে এই পিআইসিতে আসলে পাঠানো যাবে, সেই প্রস্তুতিও কিন্তু হাসপাতালগুলোর এখন পর্যন্ত নেই। সিলেটে হামের উপসর্গ যখনই তৈরি হয় তখন থেকে আসলে আইসিইউ সংখ্যা ক্রমেই বাড়াতে এখন ২২টি পিআইসিইউ তৈরি করা হয়েছে 2টি হাসপাতালে মিলিয়ে, কিন্তু সেই ২২টি পিআইসিইউ কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট নয়। কারণ চিকিৎসকরা যেটি বলছেন যে হামে এবার যারাই আক্রান্ত হচ্ছেন তাদের নিউমোনিয়া, ডায়রিয়া এবং সর্বশেষ হার্ট ফেলিওর মতো ঘটনা ঘটছে, তাদের ব্রেনে হামের উপসর্গ বা হাম আঘাত হানছে, ফলে শিশুদের আইসিইউ সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নাবিল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশে হাম ও উপসর্গে কিছুতেই ঠেকানো যাচ্ছে না মৃত্যু। প্রতিদিনই প্রাণ যাচ্ছে শিশুদের, থামছে না সন্তানহারা বাবা মায়ের কান্না। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই স্বজনদেরও। দেশ জুড়ে ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাবে নাকাল ছোট্ট শিশুরা। আমার মেয়ের কথা সামনে মনে করলেই কান্দ নেই।
আমি পারবো না স্যার করতে। আমার মেয়ের কথা মিশার সামনে আনতেই দেয় না, আমার খুব কষ্টের একটা মেয়ে। বরগুনা সদরের উত্তর লাকুরতলা গ্রামের রবিউল সাথী দম্পতি বিয়ের 4 বছর পর কোল আলো করে আসে এক কন্যা সন্তান। কিছুদিন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা দেয়া হয় নিউমোনিয়ার। দ্বিতীয়বার অসুস্থ হলে হামের উপসর্গ আর অবস্থার অবনতি দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠান চিকিৎসকরা, কিন্তু বাঁচানো যায়নি ছোট্ট ফাতেমাকে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে অসীম শূন্যতা। ভর্তি দেওয়ার পর কয় হামের লক্ষণ বলার পরে বরিশাল রেফার করছে। এই জায়গায় নিয়ে গেছি, নেওয়ার পরে 6 দিন ছিলাম। 6 দিনের দিন আমার বাচ্চা মারা গেছে। যে কিভাবে মরলে, ও কি কয়ে গেলে, কত কষ্ট পাইলে, ও ছোট মানুষ এত কষ্ট কে পাইলে। পাশের গ্রামের জাকির ময়না দম্পতির 13 মাস বয়সী সন্তান জুরাইসও পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। প্রচণ্ড জ্বর নিয়ে বরগুনা সদর হাসপাতালে 8 দিন চিকিৎসার পর পাঠানো হয় বরিশালে। সেখান থেকে ঢাকায় নিতে বলেন চিকিৎসকরা। শেষমেশ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যায় হামে আক্রান্ত শিশুটি। আমরা বলছি ঢাকা বরিশাল নিয়ে যাম, সে বলছে না, এই জায়গায় সুস্থ হইবে। পরে যখন 8 দিন বয়স হয়ে গেছে, ওই সময় বেশি অসুস্থ হয়ে গেছে, শ্বাস বাড়ছে, গায়ে র্যাশ উঠছে। আমার যে লক্ষণগুলো সবকিছুই তারে সে দেখছে নিজের চোখে, হেয়ে পর সে ব্যবস্থা করতে পারে নাই। হেয়ে পর ঢাকাতে মৃত্যুর পরে জানা গেছে যে হাম হয়েছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বাঁচানো যায়নি চাঁদপুরের ফরিদগঞ্জের 4 মাস বয়সী নুসাইবাকেও। টানা 12 দিন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন ছিল হামে আক্রান্ত শিশুটি। গত 28 এপ্রিল মৃত্যু হয় নুসাইবার। বাবা প্রবাসে থাকায় সন্তানহারা মাকে আগলে রাখছেন স্বজনরা। আইসিইউ যারা ঢুকায় তারে আর জীবিত বের করে না। 2টা বা 3টা বাচ্চারা দেখছি জীবিত বের করছে, আর সবগুলো বাচ্চা মৃত। আইসিইউর ভিতরে থেকেও তো আমাদের প্রায় 8 লাখ খানিকের মতো টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও তো আমরা আমাদের নাতিনকে বাঁচাতে পারি না। এই নানাতপুরের লেগে কত কিছু করছে, আর এই নানাতপুর গেছে গিয়া আমার নাতিনটা আমি জানাফানা করে চিকিৎসা করাইছি, পারলাম না তো 4 লাখ টাকার মতো খরচ হয়েছে, সিটাঙ্গে নিয়েছি, চাঁদপুরে নিয়েছি। কোথাও রাখতাম, যদি আমি ঠেকাটা দিত তাহলে আমার নাতিনটা কোথাও না আল্লাহ বাচ্চা থাকতে বলি। দেশে ছোঁয়াচে এই রোগটিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই কোল খালি হচ্ছে মায়েদের। এমন অবস্থায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। 5 তারিখ থেকেই আমাদের এখানে টিকা কার্যক্রম শুরু হয়েছে, যদিও 5 তারিখ থেকে, বাট আমরা তার আগে থেকেই টিকা কার্যক্রম শুরু করেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 97,000-এর মতো, আমরা প্রায় 95%, 96% বাচ্চার মতো আমরা টিকাতে আওতায় নিয়ে আসতে পেরেছি। খিচুনি থাকে বা শিশু খেতে পারে না বা সবকিছু বমি করে ফেলে দেয়, এরকম কিছু বিপজ্জনক লক্ষণ থাকলে তাহলে আমরা বলি যে হাসপাতালে নিয়ে আসতে, সদর চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করতে। স্বাস্থ্য বিভাগের হিসাবে প্রাদুর্ভাব শুরুর পর হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণ গেছে 4 শতাধিক মানুষের, যাদের বেশিরভাগই শিশু। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। ভোররাত থেকে টানা বৃষ্টি হয়েছে শেরপুরে। এতে শহরের চকবাজার, মাধবপুর, রাজবল্লভপুর ও গরিবপুর রোড সহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। সকালে ভারী বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থী ও কর্মস্থলমুখী মানুষকে। শেরপুর ছাড়াও ময়মনসিংহ, কুড়িগ্রাম, জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এক ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তাতে আড়ন নাই, মাধবপুর, সিংপাড়া ইন্দা পানি ভরে যায়। ড্রেন রাস্তায় খাটো পানি, এদিকে দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, জলাবদ্ধ এলাকা থেকে পানি নামলো কিনা এই বিষয়ে একটু জানাবেন এবং কি অবস্থা দেখছেন সেখানকার? মারফি, আপনি জানেন যে গত রাত টানা বর্ষণ চলছে শেরপুরে, এবং এই 6-7 ঘন্টার বর্ষণে কিন্তু পৌরসভার বেশ কয়েক, আমি যদি আপনাকে দেখে, আমি এখন আছি মাধবপুর মহল্লায়, যেখানে শেরপুর জেলার ভূমি অফিস, ডায়াবেটিক হাসপাতাল, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়কটি, সেই সড়কটি কিন্তু এখানে
অবস্থিত এবং এখান থেকে কিন্তু শেরপুর সরকারি মডেল কলেজটি আছে, সেই মডেল কলেজেরও কিন্তু যাতায়াতের একমাত্র রাস্তা। আপনি যদি দেখেন যে প্রায় 1 ফুট মাটির নিচে কিন্তু সেই রাস্তাটি ডুবে আছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে গত রাতে বৃষ্টির পর থেকে কিন্তু টানা বৃষ্টি চলছিল, ঘন্টাখানেক আগেও, যদিও দুর্ভোগ কিন্তু কমেনি। এখানে যারা আছে যে বিশেষ করে স্কুলগামী, কলেজ এবং এখানে ডায়াবেটিক হাসপাতালের যে রোগী আছে তারা কিন্তু অবর্ণনীয় একটা দুর্ভোগের মধ্যে যাচ্ছে। এই মূল সড়কটি কিন্তু পৌর শহরের একদম মাঝখানে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানকার মানুষ কিন্তু অনেকটা বিপর্যয়ের মধ্যে আছে। সকাল থেকে বৃষ্টি কিন্তু টানা বর্ষণ হয়েছে এবং সেই বর্ষণের কারণে কিন্তু এই দুর্ভোগটা অনেকটাই বেড়েছে। এখানে রাস্তার উপরে প্রায় হাঁটু পানি জমে গিয়েছে। মারফি, একটা বিষয় বলি যে গত রাত 3টা থেকে কিন্তু যখন টানা বৃষ্টি চলছিল, মানুষ কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু অনেকটাই সেই সমস্যার মধ্যে পড়েছে। এবং উজ্জ্বল, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক হয়ে উঠেছে ঢাকা বরিশাল মহাসড়ক। কিন্তু মাদারীপুরের রাজৈরে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ইজি বাইক স্ট্যান্ড এখন বড় ধরনের ভোগান্তি আর দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে ইজি বাইক দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায় বাড়ছে যানজট ও ঝুঁকি। আসন্ন ঈদ সামনে রেখে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন দূরপাল্লার পরিবহন চালকরা। পদ্মা সেতু চালুর পর থেকেই কয়েক গুণ বেড়েছে ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ, অথচ সেই তুলনায় বাড়েনি সড়কের সক্ষমতা। দীর্ঘদিন ধরে সড়কটি 6 লেনের এক্সপ্রেসওয়েতে উন্নতি করার আলোচনা থাকলেও থমকে আছে কাজ। ফলে শুরু এই মহাসড়ক দিয়েই চলছে দূরপাল্লার বাস, ট্রাক, মোটরসাইকেল সহ ছোট বড় যানবাহন। এতে বাড়ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। এরই মধ্যে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট সেতুর দুই প্রান্ত সহ বিভিন্ন স্থানে মহাসড়কে গড়ে উঠেছে অবৈধ ইজি বাইক স্ট্যান্ড। মহাসড়কের দুই পাশে দাঁড় করিয়ে রাখা হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইক। সেখান থেকে ওঠানামা করছে কবিরাজপুর, হোসেনপুর, গোহালা ও বনগ্রাম সহ আশেপাশের এলাকার যাত্রীরা। প্রতিদিন একটা রিস্কের উপরে থাকি সবাই, এখানে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হইতে আছে। এই রাস্তাটাই বাঙ্গার থেকে ফরিদপুর রাজবাড়ি থেকে ডাইরেক্ট কুয়াকাটা বরিশাল, এটা 6 লাইনের কথা ছিল, কিন্তু তা হইল না। মানুষের যাতায়াত তো বাড়ছে, ঢাকামুখী বেশি, পদ্মা সেতু হতে এইদিকে তো মানুষ যায় বেশি। শুধু তাই নয়, ট্রাফিক আইন কিংবা সিগন্যালের তোয়াক্কা না করেই বেপরোয়া গতিতে চলাচল করে এসব 3 চাকার যানবাহন। এতে তৈরি হচ্ছে যানজট, ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন দূরপাল্লার পরিবহন চালকরা। সিএনজি গুলি পটকেরা পিছনে ডানে বাই দেখে না, পটকেরা গাড়ি ঘুরান দেয়। ওরা তো অরিজিনাল ড্রাইভার না, ওরা আগে খেতে কাম করছে, এসে অটো ধরছে। এলোপাতারি গাড়ি রাখে, রাস্তা ব্লক করে তো, জাম করে তো, যা কোনো ব্যবস্থা নেই। ইজি বাইক চালকদের দাবি, পাশে বিকল্প সড়ক না থাকায় প্রধান সড়কে উঠতে হচ্ছে তাদের। নিরাপদ চলাচলের জন্য 6 লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আমাদের যাওয়ার জন্য একটা রাস্তা থাকতো সাইড দিয়ে, ওইখানে আমরা যাতায়াত করতাম। রোডে থাই রিক্সে, সারাদিন রিক্সে থাই। আর আমাকে সাইডে যদি রাস্তা থাকতো তাহলে তবে আমরা মেন রাস্তায় উঠতাম না। হাইওয়ে ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই, আর হাইওয়েতে না উঠলে তো আপনার যাত্রী পাওয়া যাবে না। এদিকে মহাসড়ক থেকে অবৈধ ইজি বাইক স্ট্যান্ড উচ্ছেদ এবং শৃঙ্খলা ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। অটো রিক্সার দৌরাত্ম, ইজি বাইকের স্ট্যান্ড করা, এই জাতীয় কিছু ইস্যু আছে। তো আমি আমার ট্রাফিক বিভাগকে বলেছি, ওনারা খুব দ্রুতই প্রত্যাশা করি যে এটা সমাধান করতে সক্ষম হবে। গত এপ্রিল মাসে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে 6টি দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি ঘটে। মোস্তফাপুর হাইওয়ে থানায় মামলা হয় 4টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।